না। আমি জানি না এরপরে তোমাকে কিভাবে ঠিক করব। তার কান্না দেখে রঙেও বলে, আমি যদি ঠিক না হই তাহলে কি তুমি আমাকে পছন্দ করবে না? জিউলিং বলে, তুমি যেমনই হও না কেন তুমি সবসময় আমার কাছে বেস্ট থাকবে। সে বলে, তাহলে তুমি কান্না কেন করছো? তাহলে তুমি কান্না থামাও। জিউলিং তখন তাকে খুশি করার জন্য কান্না থামায় আর বলে, চলো আমরা দুজন একসঙ্গে বসে তারা দেখি। এখন তারা দুজন উঁচু একটা জায়গায় বসে তারা দেখছিল। যখন তারা আকাশের দিকে তাকিয়েছিল তখনই হঠাৎ একটা তারা খসে পড়ে। এটা দেখে জিউলিং দ্রুত রঙিওর পোশাকে একটা গিট দেয় এবং উইশ চাইতে শুরু করে। সে রঙিওকে উইশ চাইতে বলে। রঙিও তখন উইশ চায় যে সে যেন প্রতিদিন তার ওয়াইফকে চোখের সামনে দেখতে পায় এবং তারা কখনো আলাদা না হয়। তখন সেখানে একটার পর একটা তারা খসে পড়তে শুরু করে। এটা দেখে জিউলিং রঙিওর জন্য একটার পর একটা উইশ চাইতে শুরু করে। সে উইশ করছিল রঙিও যেন 100 বছর বাঁচে, তার হাজবেন্ডকে যেন আর অন্য কেউ কখনো জ্বালাতন করতে না পারে, বরং সেই অন্য মানুষদেরকে জ্বালাতন করে। তার এসব কথা শুনে রঙিও ইমোশনাল হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। জিউলিং তখন তার হাত শক্ত করে ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এসব বলে সে ভাবতে শুরু করে তার কাঁধে অনেক দায়িত্ব। সে যেমন সংসার সামলাচ্ছে তেমনি তাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে। সে জানে না কতদিন সে রঙিউকে এভাবে প্রোটেক্ট করতে পারবে। যদি সে কখনো মারা যায় তাহলে রঙিউকে কে প্রোটেক্ট করবে? এসব কিছু ভাবছিল আর কান্না করছিল। তার কষ্ট দেখে রঙিও কান্না করছিল। তখন জিউলিং নিজের চোখের পানি মুছে তাকে বলে, আচ্ছা আমরা কি একটা বাচ্চা নিতে পারি? এবার রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন জিউলিং বারবার রঙিওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রঙিও তার হাত সরিয়ে দিচ্ছিল। এমনকি তাকে চাদর দিয়ে এমনভাবে কভার করে দিচ্ছিল যেন সে তার কাছাকাছি আসতে না পারে। পরদিন সকালে জাম্পিং যখন রঙিওর কাছে আসে তখন বুঝতে পারে যে সে সুস্থ হয়ে গিয়েছে। রঙিও তাকে কাছে ডেকে কানে কানে কিছু একটা বলে। সম্ভবত সে তাকে বলছিল যে সে সুস্থ হয়ে গিয়েছে, এটা যেন আর কেউ জানতে না পারে। সেদিন রাতে জিউলিং আবারও তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে শুধু তার কাছে থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। এসব ব্যাপার নিয়ে জিউলিং এর মন মোটেও ভালো ছিল না। সেদিন রাতে আবারও সে রঙিওর কাছে যায় আর তাকে একটা বই দিয়ে বলে, এই বইটা দেখো। এটা একটা অ্যাডাল্ট বই ছিল যেটা দেখে রঙিও হতবাক হয়ে যায় আর ভয়ে চা খেতে শুরু করে। জিউলিং তখন তাকে বেশি চিন্তা করতে বারণ করে। সে বলে, চলো আমরা একটা বাচ্চা নেই। তুমি কি চাও না আমাদের ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হোক? এটার মাধ্যমে আমি তোমার পাশে সারা জীবনের মতো থাকার প্রমিস দিতে পারি। কিন্তু রঙিও এই বিষয়ে কথা বলতে চাইছিল না, তার শরীর একটু খারাপ করছিল, তাই সে ওখানে থেকে উঠে নিজের রুমে চলে যায়। জিউলিং তার পিছু করছিল কিন্তু সে রুমের দরজা বন্ধ করে দেয় আর তাকে চলে যেতে বলে। সে ধীরে ধীরে বলছিল, আমি চাই না তুমি আমার সঙ্গে এভাবে জড়াও। আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করো এবং তার কাছে থেকে বাচ্চা নাও। কিন্তু এসব কিছু জিউলিং শুনতে পায় না। তার শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়েছিল আর সে ওখানে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন জিউলিং তার পাশে ঘুমিয়েছিল। তাদের দুজনের পোশাক পাশে